না সম্মানে লাগেনি, খারাপ লাগতো কোথাও গিয়ে, কিন্তু ওই একটা জেদ যে দেখি না কত খারাপ হতে পারে, কি খারাপ হতে পারে, কি আসতে পারে আমার সামনে। তো আমি সেগুলোও করেছি। আমি অন্যের স্যালনে যখন কাজ করেছি আমি লিটারালি ঝাড়ু দিয়েছি, মোছা করেছি, কেন আমার জেদ ছিল আমাকে শিখতে হবে। কেন শিখতে হলে আমাকে যেগুলো স্টেপ আমাকে আসবে আমাকে সেগুলো স্টেপগুলোকে নিতে হবে, কিছু করার নেই। আজকের ডেটে উনি আমার কন্ট্যাক্টসে আছে। আমার একটা ছোট্ট ভালো লাগার জায়গা, কিছুদিন আগে আমার এখান থেকে কিছু অফার করেছিলাম, আমাদের অফার যায় সবসময়, তো 15 আগস্টের অফার দিয়েছিলাম। আমার এখানেই ভালো লাগা, আমি সেদিন দেখি উনি আমার অফারটা কপি করে নিজের স্যালনে পোস্ট করেছেন। আমার এটাই প্রাপ্তি। স্বপ্ন ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার, সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবার, আত্মীয় স্বজন, কিন্তু তিনি স্বপ্ন দেখতে ছাড়েননি। স্বপ্ন দেখতে দেখতে তিনি কসমোটোলজি নিয়ে পড়েন, এমনকি বিভিন্ন সেলুনে তিনি কাজও করেন, ঝাঁট দেবারও কাজ করেন। আজ শুনবো শ্রাবন্তীস ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমির কর্ণধার শ্রাবন্তীদির থেকে তার পথ চলার গল্প। পরিশ্রম কখনো বিফলে যায় না, সেটাই প্রমাণ করেছেন শ্রাবন্তী। কেষ্টপুর জোড়াখানায় রয়েছে তার স্বপ্নের ঠিকানা, শ্রাবন্তীস ফ্যামিলি স্যালন। তবে এই সাফল্যের পিছনের গল্প একেবারেই সহজ ছিল না। অনেক অপমান, বাধা বিপত্তি আর সমাজের তির্যক দৃষ্টির সামনে পড়তে হয়েছে তাঁকে। তবু অদম্য জেদ আর দৃঢ় মনোবলই তাঁকে এনে দিয়েছে আজকের এই জায়গায়। আমাদের সাথে আজকে রয়েছেন প্রফেশনাল কসমোটোলজিস্ট শ্রাবন্তী মজুমদার। দিদি, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সবাইকে স্বাগত। আজকে আপনার পুরো জার্নির গল্পটা আমরা শুনবো। আমি জানতে চাইবো যে আপনার ছোটবেলাটা কেমন ছিল। এই যে আপনার পার্লারে আজকে আমরা বসে আছি, এটা তো একদিনে হয়নি, একটা বিশাল বড় জার্নি। ছোটবেলাটা কেমন ছিল? তখনই কি মনে হতো যে হ্যাঁ আপনি চান যে এরকম পার্লার? দেখো, ছোটবেলাটা খুবই সাধারণ ছিল, মধ্যবিত্ত পরিবার যেরকম হয়ে থাকে, কিন্তু এটা নয় যে সেদিনই আমি ভেবেছি যে একটা স্যালন খুলবো বা নিজে কিছু, কিন্তু হ্যাঁ একটা নিজে গ্রুম করা, নিজেকে সবসময় সাজগোজের মধ্যে রাখা, এটা সবসময় মেনটেন করতাম। কিন্তু ওই মধ্যবিত্ত পরিবার থেকে ওই পেছনের ওই একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে কখনোই সম্ভব নয় যে এই জিনিসটা ভাবা যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসবো, একটা স্যালন খুলবো, আর সেটা কোনোদিনই মানে ভাবিনি আর কি, যেটা সম্ভব নয় ভাবার জন্য। তো যেরকম হয়ে থাকে একটা মধ্যবিত্ত পরিবারে সবসময় কি ভাবা হয় যে পড়াশোনা করবে, একটা প্রাইভেট ফার্মে জব, 10টা 5টা জব, তারপর হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, করে একটা বিয়ে, দ্যাটস ইট। এটাই একটা মধ্যবিত্ত পরিবারের স্ট্রাকচার হয়ে থাকে। কিন্তু তারপরও আমি যেহেতু একটু মিডল ক্লাস সবকিছু, আর এটা লাইনটা অত সোজা নয়, এটার মানে এটা একদম ডিফারেন্ট লাইন। এর জন্য এডুকেশন আলাদা দরকার হয়, আমাদের নর্মাল এডুকেশনের সাথে কোনো মিল নেই এর। তো এর সাথে আলাদা, সেটা আমার বলতেও হয়তো কোথাও সংকোচ করতো, আমি জানি ইটস নট পসিবল ফর মাই প্যারেন্টস। তো ব্যাস ওই স্বপ্নটাকে নিয়েই রাখতাম। কোথাও ভাবতাম যে ঠিক আছে, মা বাবা হয়তো ঠিক যেটা বলছে সেটাই ঠিক, এই স্যালন ইন্ডাস্ট্রি বা ফ্যাশন ইন্ডাস্ট্রি হয়তো অত প্রসপেক্টস নেই। তো এটা আমার শুধুই মাত্র মনের ভাবা। তো ব্যাস এইভাবেই নিজেকে রেখে ওরা মানে প্যারেন্টস যেরকম বলেছে পড়াশোনা করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এইভাবেই করেছে। কিন্তু মনে কোথাও ছিল যদি কখনো কোথাও একটু চান্স পাই তো আমি সেটাকে নিজের মধ্যে করে নেব। শুরুর দিন থেকেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার স্বপ্ন ছিল শ্রাবন্তীর, কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে ব্যবসা করবে এই ভাবনাকে সহজে মেনে নিতে পারেনি পরিবার। বাবা মার ইচ্ছের প্রতি শ্রদ্ধা রেখেই পার্লারের জগতে পা রাখার আগে চাকরি করতে হয়েছে তাকে। চাকরিও করেছি, আমি কর্পোরেটে ছিলাম, সিম্পল কর্পোরেট, যেটা 9টা 5টা বলো, যেটা এখনকার দিনে সেটা 11টা 12 ঘন্টা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি পুরো ওর মতো কর্পোরেটেই জব করতাম। একদম কর্পোরেট জবের নিরাপত্তা তো খুব একটা আর কি, মানে বিশাল বড় নিরাপত্তা বলতে পারি। সেখানে ব্যবসায় ঢোকা, সেখানে তো নিরাপত্তা খুব কম। নিরাপত্তা, হ্যাঁ একদমই তাই। একটা সময় পর যতই নিরাপত্তা থাকুক, নিজের মনের কাছে আমার মনে হয় না কেউ বন্দি থাকতে পারে। কেন কি যতক্ষণ আমি কর্পোরেটে রয়েছি, কাজ করছি, তাদের মতো চলতে হচ্ছে, কোথাও তো আমি নিজের মনটাকে আমি
করতে পারি। আমি কোথাও যাচ্ছি, আমি দেখছি কি ফ্যাশন চলছে, আমি সবসময় আপডেটেড ফ্যাশনটাকে ফলো করছি। নট অনলি দ্যাট যে আমি শুধুমাত্র সিরিয়াল বা মুভি, প্রত্যেকে ফ্যাশন আইকন কি ড্রেস বেরিয়েছে এখন, কি তার সাথে মেকআপ চলছে, তার সাথে কি ফ্যাশন হেয়ার স্টাইলিং চলছে, প্রত্যেকটা আমি সেটা নিজের মধ্যে বা নিজের ছোট ভাই বোনদের মধ্যে সেটাকে সবসময় নিজেকে গ্রুম আপ করার চেষ্টা করতাম। কিন্তু সেটাও ওইটুকুর মধ্যে যে এটা নয় আমি আসছি ওই এক ড্রেস কোড পরে যাচ্ছি, চলে 10টা 5টা বসের বসগিরি দেখছি, ব্যাস দ্যাটস ইট। কিন্তু মনে হলো যে না, এই নিরাপত্তা থেকে দেখি না একটা চান্স নিয়ে, মানে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার চান্স নিয়েছো। এবং আমি ইনফ্যাক্ট জবটা ছেড়ে আমি কিছুদিন বসেছিলাম, মানে কোনো কাজ ছিল না আমার ইয়েতে, কিন্তু তবু আমার মন চায়নি যে না এবার নিউলি জয়েন করা উচিত। কোনো দিন কোনোভাবে চাইছিল না, মন থেকে লাগছিল যে সবার থেকে শুনছিলাম যে এটা বেকারত্ব, চাকরিটা ছেড়ে দিলি, জবটা ছেড়ে দিলি, এত সিকিউর একটা জব, এত বড় একটা কোম্পানির জব যেটা পায় না লোকে, ইন্টারভিউ দিয়ে পেছনে সাপোর্ট ছাড়া পায় না, সেখানে তুই পেয়ে ছেড়ে দিলাম। আমি প্রচুর কথা শুনেছি, কিন্তু কোনোভাবে আমার মন এটা সাপোর্ট দিচ্ছিল না যে না ঠিক আছে আবার কালকে জয়েন করি। চাকরি ছাড়ার পর নিজের স্বপ্ন পূরণের পথে এগোনো প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা বলতে যেটা আমার ছিল, এক তো আমার এক মেয়ে রয়েছে, আর একটা মেয়েকে বড় করে সেটা একটা বড় রেসপন্সিবিলিটি, কিন্তু যে একটা বাচ্চাকে বড় করা, একটা মাতৃত্বটাকে আমি তো ফেলে দিতেও পারছি না, আমাকে সেটাও ব্যালেন্স করে চলতে হবে। এটা আমাকে মাথায় রাখতে হয়েছে, কেন আমি অনেক বছর নিজেকে গ্যাপ দিয়েছি, সব কিছু থেকে কাজ থেকে নিজেকে বাদ দিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার মেয়েকে বড় করা নেই, একটা মেয়েকে কিছুটা বড় যা নিজের জায়গায় না পৌঁছে দিয়ে আমি কাজেও ঠিক হয়তো কনসেন্ট্রেট করতে পারতাম না। তো কিছুদিন আমি বেশ কিছু বছর আমি কাজ থেকে একদম নিজেকে বিরতি দিয়েছিলাম, কোনো রকম কাজই করতাম না। কিন্তু তারপর যখন মেয়ে যখন একটু বুঝতে শিখলো, তারপর যখন নিজেকে এবার করার জন্য আমি কসমোটোলজিস্ট করলাম, একটা প্রফেশনাল কোর্স, যেটা ছাড়া হয়তো সবকিছুর জন্য একটা কোর্স দরকার, সবকিছু একটা প্রফেশনাল, এমনি হয়তো আমি পারতাম নর্মাল ভাবে, কিন্তু আমি যেটা চাইছি যে না এটা আমাকে প্রফেশনালি করতে হবে, যেটা করবো তো একদম যাতে নিজেকে সাথে সাথে সামনে যে থাকবেন তাকেও আমি গাইড করতে পারি। তাই জন্য আমি একদিন শুরু করা পথ চলা, কসমোটোলজিস্ট হিসেবে নিজেকে তৈরি করা, এবং তারপর নিজের জার্নিটাকে স্টার্ট করেছি। তবু স্বপ্নকে একদিনও চোখের আড়াল করেননি তিনি। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন নিজের লক্ষ্যের পথে। এক নামী সংস্থা থেকে কসমোটোলজি নিয়ে পড়াশোনা করে নতুন রঙে রাঙিয়ে তোলেন জীবনের ক্যানভাস। ফ্যাশন ইন্ডাস্ট্রির হাজারো সুযোগ থাকা সত্ত্বেও শ্রাবন্তী বিশ্বাস করতেন কসমোটোলজি হবে তাঁর স্বপ্ন পূরণের সঠিক সেতু। যে কসমোটোলজি নিয়ে বললে, ফ্যাশন ইন্ডাস্ট্রির তো অনেকগুলো পার্ট থাকে, কসমোটোলজি নিয়ে পড়ার ইচ্ছে কেন হলো? কসমোটোলজি যে শুধুমাত্র গ্রুমিং ব্যাপারটার মধ্যে থাকলেই তো হলো না, যে কিরকম ড্রেস কোড বেরিয়েছে, কিরকম ফ্যাশন চলছে, তার সাথে তার স্টাইলিং, হেয়ার স্টাইলিং, স্কিন, এটা তো একটা মানুষের প্রত্যেকটা পার্ট, তার হেয়ারটা ঠিক রাখা, স্কিনটা ঠিক রাখা, তাকে গ্রুম করা। আর একটা যতটা আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝেছি, একটা হেয়ার স্টাইলিং বা একটা হেয়ারের উপর একটা মানুষের পার্সোনালিটি ডিপেন্ড করে, কনফিডেন্স ডিপেন্ড করে। তো শুধুমাত্র আমি তার যে ফ্যাশনে র্যাম্পে সে হাঁটলো, তা শুধুমাত্র তার হাইট, তার ফেয়ার কমপ্লেক্স তা দিয়ে হবে না। তার জন্য আমাকে এই ধাপটাও আমাকে কমপ্লিট করতে হবে, যে একটা মানুষ পুরোপুরি যখন গ্রুমিং হবে, তার হেয়ার, তার লুকস, তার স্কিন সব কটা আপগ্রেডেড থাকতে হবে। দ্যাটস ওয়াই কসমোটোলজিস্টটা অ্যাপ্লাই করেছি। প্রথম ধাপ শুরু হলো, কসমোটোলজি নিয়ে পড়া হলো, তারপর পার্লার। একটা মেয়ে যখন ব্যবসা শুরু করে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে সমাজের থেকে অনেক প্রশ্ন আসে যে একা মেয়ে ব্যবসা করবে, আপনিও ফেস করেছেন? আমি প্রচুর ফেস করেছি। যখন কসমোটোলজিস্ট কোর্সটা কমপ্লিট করি, তারপরে হঠাৎ করে ব্যবসায় আসা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমাকে কোর্সটা করার পর আমাকে কাজ করতে হবে, ফিল্ডে নামতে হবে, সবার সাথে কাজ করে জানতে হবে যে কাজটা কিরকম, নিজের হাত নিজেকে তৈরি করতে হবে। তো
তো আমার যখন প্রথম জার্নিটা খুব টাফ শুরু হয়েছে, নট অনলি আমি যখনই কোথাও কাজে যেতাম আমাকে কিন্তু যখন আমি বলতাম আমি নিজেকে তৈরি করতে এসেছি, আরও নিজেকে সেট করতে এসেছি, আমি কাজ শিখতে এসেছি, তখন আমাকে প্রথম ধাপ কিন্তু এটা বলা হতো যে করতে হতে পারে, কিন্তু তার আগে আমাকে ঝাড়ু মোছা করতে হতো, স্যালন পরিষ্কার করতে হতো। এক্স্যাক্টলি, আমাকে এইভাবেই রিপ্রেজেন্ট করা হচ্ছিল। আমি যে একজন কসমোটোলজিস্ট গেছি, আমি যে আনকোরা, আমি যে শিখতে গেছি, তার পরিপ্রেক্ষিতে আমার কাছে এরকমই প্রস্তাব আসতো যে নিশ্চয়ই শেখাবো, কিন্তু নিশ্চয়ই মার্কেট বুঝতে দেবো কি চলছে। কেন কি একজন কসমোটোলজিস্ট হয়ে শেখার থেকে মার্কেটে নেমে স্যালনে কাজ করা, লাইভ ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা, এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। তো আমি সেগুলোও করেছি। আমি অন্যের স্যালনে যখন কাজ করেছি আমি লিটারেলি ঝাড়ু দিয়েছি, মোছা করেছি, কেন আমার জেদ ছিল আমাকে শিখতে হবে। কেন শিখতে হলে আমাকে যেগুলো স্টেপ আমাকে আসবে, আমাকে সেগুলো স্টেপগুলোকে নিতে হবে, কিছু করার নেই। হয়তো ইচ্ছে করতো না, হয়তো মন করতো না, কিন্তু সেটা সে মুহূর্তে আমাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। এরকম একটি ছোট্ট যদি উদাহরণ দিই, নাগের বাজারে আমি এক স্যালনে গেছিলাম। আমার স্যালন ওনার বাঙালিই ছিলেন। তো ওনাকে আমি যখন বলেছি, উনি আমার ইন্টারভিউ নেয়, সিলেকশন করেন, আমার হেয়ার সম্বন্ধে আমার নলেজ জিজ্ঞেস করেন, স্কিন সম্বন্ধে আমার নলেজ জিজ্ঞেস করেন। সব জিজ্ঞেস করার পর আমি যখন বেরোই, আমি জিজ্ঞেস করি আমার মানে জয়নিংটা কবে হবে। আমাকে স্ট্রেট বলে, আচ্ছা একটা কাজের কথা আপনাকে বলা হয়নি, আপনাকে কিন্তু 4 বেলা ঝাড়ু পোছা করতে হবে, লিটারেলি। তখন আমি বললাম, আপনি আমার স্যালারি কমিয়ে দিন, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি কাজটা যেটা শিখতে চাই আমাকে সেই জায়গাটা দিন। তখন হচ্ছে কিছু করার নেই, আপনাকে ঝাড়ুটা দিতে হবে। কিন্তু সেটা আমার আজকের ডেটে উনি আমার কন্ট্যাক্টসে আছে। আমার একটা ছোট্ট ভালো লাগার জায়গা, কিছুদিন আগে আমার এখান থেকে কিছু অফার করেছিলাম, আমাদের অফার যায় সবসময়, তো 15 আগস্টের অফার দিয়েছিলাম। আমার এখানেই ভালো লাগা, আমি সেদিন দেখি উনি আমার অফারটা কপি করে নিজের স্যালনে পোস্ট করেছেন। আমার এটাই প্রাপ্তি। এই যে পড়াশোনা করার পর স্যালনে গিয়ে কাজ করা, সেটা কাজ শেখার ইচ্ছে হতেই পারে, কিন্তু কোনোদিন সম্মানে লাগেনি? মনে হয়নি যে সম্মানে, আত্মসম্মানে লাগছে? না, সম্মানে লাগেনি, খারাপ লাগতো কোথাও গিয়ে, কিন্তু ওই একটা জেদ যে দেখি না কত খারাপ হতে পারে, কি খারাপ হতে পারে, কি আসতে পারে আমার সামনে। খারাপ লাগতো দিনের শেষে বাড়ি ফিরে, কিন্তু পরের দিন আবার সেই একই ভেবে যেতাম, যদি বসে যাই তো বসে গেলাম, আর তো আমার দেখা হবে না। কি অ্যাকচুয়ালি আমি দেখতে চাই যে আমার শেষটা কি হতে পারে, কি জার্নিটা হতে পারে, এটাও আমার দেখার ছিল। এই লক্ষ্য পূরণের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন তিনি, কিন্তু কোনো অসম্মান, কোনো কটু কথা কোনো দিন তার আত্মসম্মানকে ভেঙে দিতে পারেনি। যে তার আবেগের জোরেই আজ তিনি গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। অনেক কষ্ট করে, মানে এত কষ্ট করা শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের জন্য। এক্স্যাক্টলি, একটা জেদকে পূর্ণ করা, যে ছোটবেলা থেকে বড় হওয়া একটা। আমি অ্যাকচুয়ালি ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আমার ভীষণ পছন্দের, তো সবসময় ওটাকে মাথায় রেখে এগিয়ে যাওয়া, সাথে কর্পোরেট করা। আমি সামটাইমস মেয়ের জন্য স্কুল জবও করি, স্কুল টিচারিও করি এখনো। না, যখন এটার জাস্ট ব্যাকে, মানে আমি স্কুল টিচারিও করি। কেন কি মাথায় থাকে যে আমাকে এমন একটা সময় বেছে নিতে হবে যেটা আমি আমার মেয়েকেও দিতে পারি, সাথে নিজেকেও ব্যস্ত রাখতে পারি। তো সেটাও রেখেছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড চলতো কাশ কোনো একটা সুযোগ, কখনো একটা সুযোগ আসতো। সেই প্রথম সুযোগটা কি পেলেন? প্রথম সুযোগটা কোথাও এরকম কাউকে দেখেছিলাম, আমার মনে আছে আমার পাড়াতে, যে একটা দোকান খুলেছিল। তো বেচারি, আমার যতদূর মনে হয় খুব হার্ডলি 15 দিন খোলা রাখতে পেরেছিল। তো তার সাথে আমার যখন কথা হয়, তখন একটা জিনিস আমি যেটা বুঝি, ওর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, খুলেছিল শখে, কিন্তু যেহেতু নলেজ ছিল না কোনো কিছুর সম্বন্ধে, তো সেটাও বন্ধ করে দিতে বাধ্য হয়। তো আমাকে বলে তুমি ওটা হ্যান্ড ওভার করো। সেখান থেকে আমার মনে হলো তাহলে কেন এখন শুরু করা যায় না। তো শুরু করার জন্য যেখানে ও আটকেছে আজকে নলেজের অভাবে, আমার মনে হলো সেই নলেজটাকে নিই। কেন একটা যে কোনো প্রফেশনালের লাইনে যেখানে যাওয়ার একটা প্রফেশনাল ডিগ্রি বা প্রফেশনাল নলেজ হওয়া ভীষণ ভীষণ দরকার। এত স্ট্রাগল করার পর অনেক অ্যাচিভমেন্ট পেয়েছেন, সেই অ্যাচিভমেন্ট গুলো নিয়ে জানতে চাই।
অ্যাচিভমেন্ট যেমন আমি কসমোলজি করার থ্রুতে আমি অনেক ফ্যাশন শোতে সুযোগ পেয়েছিলাম, যেমন আমি মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়াতে সুযোগ পেয়েছি, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে সুযোগ পেয়েছি, আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ব্রাইডাল কম্পিটিশনে আমি অ্যাচিভমেন্ট পেয়েছি। এরকম বিভিন্ন ফ্যাশন শোজে আমি খুব খারাপ হলে আমি 25-30টার ওপরে ফ্যাশন শোজ অ্যাটেন্ড করেছি, এবং সামহাও কোনো এক সময় আমি ফ্যাশন শোজও অর্গানাইজ করতাম। আমি সেখান থেকে মডেল থেকে শুরু করে গেস্ট সব কিছু আমি অ্যারেঞ্জ করতাম। তো ফ্যাশন ইন্ডাস্ট্রি যেমন আর স্যালন ইন্ডাস্ট্রি একই পার্ট, কিন্তু দুটো ভিন্ন রাস্তা। তো আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি যখন কমপ্লিট হয়ে যায়, কোথাও আমার এই স্যালনটা বা এই জার্নিটা আমার ধামাচাপা পড়ে যাচ্ছিল, তাই জন্য আবার আমি কাম ব্যাক করি, আবার আমার স্যালনে কনসেন্ট্রেট করি। এই স্যালনের বয়স এখন কত? আমার স্যালনের বয়স খুবই কম, মাত্র 3-4 মাস। মাত্র 3 মাস? মাত্র 3 মাসে এত সুন্দর একটা স্যালন। শুরুটা কেমন ছিল? শুরুটা যখন আমি এই স্যালনটা পাই, একটা পুরো মানে ধুলো ভরা একটা মানে ভুতুরে বাড়ির মতো, এটাকে নিজের হাতে করে, ইনফ্যাক্ট আমি মোছা পরিষ্কার করা সব নিজের হাতে করে তৈরি করে একটা প্রাণ দিয়েছি বলতে পারো। কারণ হচ্ছে যখন আমি এটা পেয়েছিলাম, এটার মধ্যে কিচ্ছু ছিল না, কিচ্ছু নাথিং, সব কটা ড্যামেজ ছিল এখানে। তো নিজে থেকে করে করে দিন রাত আমি এখানের ওপর টিকে থেকে তারপর শুরু করি। ইনফ্যাক্ট যখন আমি এটা ওপেনিংও করি, নো ওয়ান উইথ মি, মানে শুধু একটি মেয়ে ছিল আর আমি ছিলাম, সেটা থেকেই জার্নি স্টার্ট হয়েছে, এবং একাই আমি এটা পুরো মানে শুরু করি। তারপর আস্তে আস্তে আমার সঙ্গে অনেকে একসাথে কাজে যোগ দেয়, আর একসাথে কাজ করছি। সেই 3 মাসেই এত সুন্দর একটা স্যালন হয়েছে। এক্স্যাক্টলি, সবই তোমাদের ভালোবাসা। মানে যেটা আপনি প্রমাণ করেছেন যে চাইলেই সবকিছু পারা যায়, নিজের চেষ্টা থাকলে সবকিছু পারা যায়। আর সঙ্গে থাকতে হবে অসম্ভব জেদটা, এই জন্যই ভীষণভাবে প্রয়োজন। কেন আমি যে সময় এই জার্নিটা শুরু করি, এক তো স্যালন ইন্ডাস্ট্রি সবার একটা, বিশেষ করে সবার চোখে এটা একটা ভালো ইন্ডাস্ট্রি নয়। স্যালনে কাজ করা বা খুব চোখ কি চুলদাড়ি, মানে পাতি বাংলা ভাষায় এইভাবে রিপ্রেজেন্ট আসে কি চুলদাড়ি কাটা এইসব নিয়ে। তো এটা একটা আসে। আর যখন আমি এটা শুরু করি, জার্নিটা শুরু করি, আস্তে আস্তে পৌঁছায়, সবার সবচেয়ে খারাপ লাগে নিজের বন্ধু আত্মীয় স্বজনের থেকে দূরত্ব বেড়ে যায়। এটা একটা ভীষণ একটা আমার খারাপ লাগার জায়গা। তো এখানে অনেক কিছু ছাড়তে হয়, অনেক কিছু পেতে হয়, তো ব্যাস এটাই। আপনার মতো অনেকেই হয়তো স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারেন না, হয়তো স্বপ্ন পূরণ করার ওই রাস্তাটা তারা খুঁজে পান না, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য শুধু একটা কথাই বলার আছে, ফেলিওর ভীষণভাবে আসবে, সেটা ধরে মুচড়ে যাওয়া একদম নয়। আর 2 নম্বর হচ্ছে জেদটা সবসময় কোনো কারণে কোনো কিছুর জন্য জেদটাকে মানে ফেলে দেওয়া না। আর 2 নম্বর হচ্ছে যদি একটা ভালো জায়গায় পৌঁছতে হয়, এই খাওয়া দাওয়া ঘুম আরাম এগুলোকে বাদ দিতে হবে। নিশ্চয়ই একটা সময়ের পর এই ঘুম আরাম খাওয়া দাওয়া আমরা পাবো, কিন্তু খানা মানে বলে না খানা পিনা সোনা রেনা আবি কিছুদিন, মানে এটা যদি তুমি কম্প্রোমাইজ করতে পারো, আমার মনে হয় একটা জায়গায় ঠিক পৌঁছানো যায় মন চাইলে। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণ দিদি, এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর শ্রাবণ দিদির গল্প কিন্তু আমাদের অনেকের কাছে ইন্সপিরেশন, কারণ অনেকেই ভাবেন যে নিজের স্বপ্ন পূরণ করবেন, কিন্তু কোথাও হয়তো সেই স্বপ্ন পূরণের পথের যে সুতোটা, সেই সুতোটা তারা খুঁজে পান না, তাই স্বপ্ন পূরণের পথে পৌঁছাতে বাধা পান। তাই অদম্য জেদ থাকলে যে স্বপ্ন পূরণের পথে পৌঁছানো যায়, সেটা প্রমাণ করেছেন শ্রাবণ দিদি, আর চাইলে আপনারাও পারবেন। কেমন লাগলো এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।